আজকে আলোচনা করব ডব্লিউবিসিএস পরীক্ষাতে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সে যে প্রশ্নগুলো হয়ে থাকে সে বিষয়ে কোন কোন টপিকগুলো পড়লে পরে প্রশ্ন কমন আসার সম্ভাবনা থাকে সে বিষয়গুলো আলোচনা করব। এই দুটি পার্টে ভাগ করা যেতে পারে। একটা ট্র্যাডিশনাল জিকে, যেটি ট্র্যাডিশনাল জিকের মধ্যে স্ট্যাটিক জিকে সেটি একটি পার্ট রয়েছে, সঙ্গে সাবজেক্ট ওয়াইজ কিছু জিকে রয়েছে, অর্থাৎ জিওগ্রাফি, হিস্ট্রি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা কনস্টিটিউশন, পলিটির উপর কিছু জিকে প্রশ্ন হয়ে থাকে। এনভায়রনমেন্টের উপর কিছু প্রশ্ন আসতে পারে এবং কালচার, ইন্ডিয়ান যে কালচার রয়েছে সেই কালচারের উপরও প্রশ্ন আসতে পারে। কারেন্ট অ্যাফেয়ার্সের যে বিষয়টি সেটি সাধারণত ইকোনমিক যে টপিকগুলো রয়েছে, ইকোনমির যে ইন্ডিয়ান ইকোনমির টপিকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে আসতে হবে, বিশেষ করে স্ট্যাটিস্টিক্যাল যে পার্টটি রয়েছে। এছাড়া জেনারেল কিছু অ্যাওয়ারনেস রিলেটেড কিছু কারেন্ট ইনফরমেশান প্রয়োজন হয়ে থাকে, আরও কিছু তথ্য প্রয়োজন হয়ে থাকে, যেমন বিভিন্ন র্যাঙ্ক, বিভিন্ন ক্ষেত্রে ভারতবর্ষের র্যাঙ্ক কী, বা অ্যাওয়ার্ডস, স্পোর্টস, এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকে। এছাড়া বিভিন্ন এক্সারসাইজ, যেগুলো আর্মি বা নেভি এক্সারসাইজগুলো হয়ে থাকে বিভিন্ন দেশের সঙ্গে, সেই এক্সারসাইজগুলো বিষয় নিয়েও প্রশ্ন আসতে পারে। কীভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের নোট তৈরি করা হবে? নিউজ পেপার পড়ে সেখান থেকে যে ইম্পর্টেন্ট টপিকগুলো, সেটা ইন্টারন্যাশনাল হতে পারে, ন্যাশনাল হতে পারে, বা স্টেট নিউজ হতে পারে, তবে কোনো লোকাল নিউজ প্রয়োজন নেই। সেই নিউজগুলো থেকে ইম্পর্টেন্ট এরিয়াগুলোকে আলাদা ডায়েরি বা খাতায় মেনটেন করতে হবে। ইকোনমিক অ্যাফেয়ার্সের সংক্রান্ত কোনো তথ্য থাকলে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি সংক্রান্ত কোনো তথ্য এবং স্পোর্টস পেজ ভালো করে পড়তে হবে। সাধারণত দি হিন্দু যে কম্পেন্ডিয়ামটি পাওয়া যায় সেটি ফলো করতে হবে। টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাটি পড়লে পরে সুবিধা হবে। ম্যাগাজিনের ক্ষেত্রে প্রতিযোগিতা দর্পণ বা কম্পিটিশন সাকসেস রিভিউ পড়া যেতে পারে। অনলাইন যে সমস্ত সোর্সগুলো রয়েছে, যেমন প্রেস ইনফরমেশন ব্যুরোর যে তথ্য প্রদান করে থাকে সেগুলো, জাগরণ জোশ যেটা অনলাইন একটি পোর্টাল রয়েছে, সেখান থেকে কিছু তথ্য সংগ্রহ করা যেতে পারে। এছাড়া গুরুত্বপূর্ণ কিছু ওয়েবসাইট আছে, সেগুলো টাইম টু টাইম ফলো করতে হবে। যেমন এগ্রিকালচার সংক্রান্ত বিষয়ে APEDF ওয়েবসাইটটি ফলো করতে হবে। ইন্ডিয়ান ইকোনমি সংক্রান্ত বিষয়ে RBI, IBEF এই ওয়েবসাইটগুলো ফলো করতে হবে। CCRTindia.gov.in এই ওয়েবসাইটটি ফলো করতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স সাধারণত এক্সাম ডেট থেকে প্রিভিয়াস যে 6 মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেই 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স রেডি রাখতে হবে, এবং পরীক্ষা যদি মে মাসে হয় তাহলে মে মাসের মিডল পর্যন্ত ভালোভাবে পড়তে হবে। এখন কিছু ট্র্যাডিশনাল বিষয় নিয়ে আলোচনা করব, এবং যে বিষয়গুলি সাধারণত বরাবর বিভিন্ন পরীক্ষায় আসে বলে দেখা যায়, যেমন ভারতবর্ষে বিভিন্ন যে ড্যান্স ফর্ম রয়েছে, মিউজিক বিষয় রয়েছে, হিস্টোরিক্যাল ইভেন্ট এবং প্লেস রয়েছে, ন্যাশনাল সিম্বল এবং স্টেট সিম্বল কী রয়েছে বিভিন্ন বিষয়ে, নিক নেম এবং বইয়ের লেখক এবং বইয়ের নাম, স্পোর্টস, কান্ট্রি, ক্যাপিটাল এবং কারেন্সি সংক্রান্ত তথ্য, ইম্পর্টেন্ট কোনো আবিষ্কার এবং ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে প্রথম ব্যক্তিত্বের নাম, ব্যাংকের ট্যাগলাইন কী এবং তার হেডকোয়ার্টার কী, বিভিন্ন ফিল্ডে কাদের ফাদার বলা হয়, ব্র্যান্ড অ্যাম্বাসাডার্স, র্যাঙ্কস, অ্যাওয়ার্ডস, ডিফেন্স এক্সারসাইজ, ইম্পর্টেন্ট বাউন্ডারি, অর্থাৎ এখানে রাজ্যের সঙ্গে রাজ্যের যে বাউন্ডারি সেটির পরিমাপ, এবং একটি রাজ্যের সঙ্গে কতগুলো রাজ্য সংযুক্ত রয়েছে সেটি যেমন প্রয়োজন, তেমনি ভারতবর্ষের সঙ্গে অন্যান্য দেশের যে বাউন্ডারি এবং বাউন্ডারির পরিমাপ কী রয়েছে সেটাই জানতে হবে। এছাড়া স্পেস সেন্টার কোথায় কী, ভারতবর্ষে কোথায় কোন স্পেস সেন্টার রয়েছে, এবং সেই স্পেস সেন্টার থেকে কোন ধরনের যে স্যাটেলাইটগুলো লঞ্চ করা হয় বা কোন ভেহিকেলসের মাধ্যমে স্যাটেলাইটগুলো লঞ্চ করা হয় সেগুলোর নাম। এছাড়া মিসলেনিয়াসের মধ্যে বিভিন্ন র্যাঙ্ক হতে পারে, বিভিন্ন ইন্ডেক্স হতে পারে, বা বিভিন্ন এক্সারসাইজগুলো হতে পারে। এই বিষয়গুলো কিন্তু কমন একটি টপিকের মধ্যেই পড়ে। এবার আলোচনা করব বিভিন্ন দেশের, যেগুলো খুবই প্রয়োজনীয়, বিভিন্ন দেশের রাজধানী এবং তার যে মুদ্রা, সেই মুদ্রার নাম। যেমন একদম উপর নর্থ থেকে যদি আমি ধরি রাশিয়া, এই রাশিয়ার রাজধানী মস্কো, যার যে টাকা, সেই টাকার নাম রুবেল। কাজাখস্তানের রাজধানী আস্তানা, এর মুদ্রা টেঙ্গে। অপরদিকে নর্থ কোরিয়া,
নর্থ কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং, যার মুদ্রা নর্থ কোরিয়ান ওয়ান। জাপান, যার রাজধানী টোকিও, যার মুদ্রা জাপানি ইয়েন। সাউথ কোরিয়ার রাজধানী সিওল, যার মুদ্রা সাউথ কোরিয়ান ওয়ান। চায়নার রাজধানী বেজিং, যার মুদ্রার নাম ইউয়ান। ভুটানের রাজধানী থিম্পু, যার মুদ্রা ভুটানিজ গালট্রাম। অপরদিকে তাইওয়ানের রাজধানী তাইপে, যার মুদ্রা নিউ তাইওয়ান ডলার। ভিয়েতনামের রাজধানী ভিয়েন্টাইন, যার মুদ্রা কিপ। ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলা, যার মুদ্রার নাম ফিলিপাইন পেসো। এছাড়া রয়েছে কম্বোডিয়ার রাজধানী নমপেন, যার মুদ্রার নাম রিয়েলা। অপরদিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, যার মুদ্রার নাম বাহাত। মায়ানমারের রাজধানীর নাম নেইপিডো, যার মুদ্রার নাম কিয়াত। অপরদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, মুদ্রার নাম পাকিস্তানি রুপি। মালদ্বীপের রাজধানী মাল এবং রুফিয়া হচ্ছে এদের মুদ্রা। শ্রীলঙ্কার রাজধানী কলম্বো বা শ্রী জয়বর্ধনেপুরা কোট্টে শ্রীলঙ্কান রুপি এদের মুদ্রার নাম। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর, যার মুদ্রার নাম রিঙ্গিট। অপরদিকে সৌদি আরবের রাজধানীর নাম রিয়াদ, এদের মুদ্রার নাম সৌদি রিয়াল বা সার। কুয়েতের রাজধানী কুয়েত সিটি, এর মুদ্রার নাম কুয়েতি দিনার। অপরদিকে লেবাননের রাজধানী বেইরুট, যার মুদ্রা লেবানিজ পাউন্ড। অপরদিকে তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাদ, যার মুদ্রা তুর্কমেন নিউ মানাত। আফগানিস্তানের রাজধানী কাবুল, যার মুদ্রার নাম আফগানি। নেপালের যে রাজধানী তার কাঠমান্ডু, তার মুদ্রার নাম নেপালিজ রুপি। এইরকমভাবে মোটামুটি যে দেশগুলো থেকে সাধারণত মুদ্রা এবং তার রাজধানীর নাম আসার সম্ভাবনা থাকে বা আসে, সেগুলি ম্যাপের উপরে পয়েন্ট আউট করা হয়েছে যাতে মনে রাখা সহজ হয়। এবার আমি আসবো ইন্ডিয়ান মিউজিক নিয়ে। ইন্ডিয়ান মিউজিক বা যে ক্লাসিক্যাল মিউজিক যেটিকে বলা হয়, সেই ক্লাসিক্যাল মিউজিক দু ধরনের, একটি কর্ণাটিক মিউজিক আর একটি হিন্দুস্তানি মিউজিক। কর্ণাটিক মিউজিক সেটি ভোকাল স্টাইল ফলো করা হয়, অপরদিকে হিন্দুস্তান মিউজিক সেটি ঘরানা স্টাইলে ফলো করা হয়। কর্ণাটিক মিউজিক যে সমস্ত রাজ্যগুলির মধ্যে পপুলারিটি রয়েছে বা যেখানে এটির চর্চা হয়, সেটি তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক। এই কর্ণাটক মিউজিকটি দক্ষিণ ভারতে বিজয়নগর যে সাম্রাজ্য ছিল, যেটা ইতিহাসে আমরা জেনেছি, সেই বিজয়নগর সাম্রাজ্যে প্রথম এই কর্ণাটক মিউজিকের সৃষ্টি হয়। সৃষ্টি করেছিলেন পুরন্দরা দাস নামক এক ব্যক্তি, যিনি সৃষ্টি করার মধ্যে দিয়েই বা রচনা করার মধ্যে দিয়েই প্রথম কর্ণাটক মিউজিকের সৃষ্টি হয় বলে ধরা হয়। কর্ণাটক মিউজিকের প্রথম যিনি কম্পোজার ছিলেন তার নাম আন্নামায়া। পুরন্দরা দাস বলা হয় ফাদার অফ কর্ণাটিক মিউজিক। ত্যাগরাজা, শ্যামা শাস্ত্রী অ্যান্ড মুথুস্বামী দীক্ষিতার, এদের তিনজনকে একত্রে ট্রিনিটি অফ কর্ণাটিক মিউজিক বলা হয়। ভেঙ্কট মাখি গ্র্যান্ড থিওরিস্ট অফ কর্ণাটিক মিউজিক হিসেবে তাকে উল্লেখ করা হয়। 17 শতকে তিনি মেলাকর্তা সৃষ্টি করেন। এই মেলাকর্তা জিনিসটি হলো দক্ষিণ ভারতের যে রাগগুলো রয়েছে, মিউজিকের যে রাগ রয়েছে, সেইগুলোকে ক্লাসিফাই করেছিলেন তিনি এই মেলাকর্তা সৃষ্টির মধ্যে দিয়ে। কর্ণাটিক মিউজিকে যিনি প্রখ্যাত একজন সঙ্গীত শিল্পী, তিনি MS
শুভলক্ষ্মী। অপরদিকে হিন্দুস্তান মিউজিক যেটি বেদিক ফিলোসফি এবং পার্সিয়ান ট্র্যাডিশনের দ্বারা প্রভাবিত হয়ে এই হিন্দুস্তান মিউজিক বা হিন্দুস্তানি মিউজিকটির সৃষ্টি হয়েছে। এটি ধ্রুপদ, ধামর, খেয়াল, তারানা এবং সাদরা। এই ধ্রুপদ সেটি ওল্ডেস্ট এবং গ্র্যান্ডেস্ট ফর্ম অফ হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক। এটির নাট্যশাস্ত্র যেটি 200 BC থেকে 200 AD মধ্যে রচিত হয়েছিল তার মধ্যে প্রথম উল্লেখ পাওয়া যায়। এটি আকবরের সময় এই হিন্দুস্তানি মিউজিকের ধ্রুপদ যে পপুলারিটি বা তার যে শিখরে পৌঁছানো সম্ভব হয়েছিল। আকবর যাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন বা আকবর যাদের পৃষ্ঠপোষক ছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য বাবা গোপাল দাস, স্বামী হরিদাস এবং তানসেন। এই হিন্দুস্তানি মিউজিকে যে খেয়াল যে পার্টটি সেটি পার্সিয়ান একটি শব্দ যার মানে হচ্ছে আইডিয়া অফ ইমাজিনেশন। এটির সৃষ্টিকর্তা আমির খসরুকে বলা হয়। এর মধ্যে মেজর যে ঘরানাগুলো রয়েছে বা প্রধান যে ঘরানাগুলো রয়েছে তার মধ্যে গোয়ালিয়র, কিরানা, পাতিয়ালা, আগ্রা, ভেন্ডি বাজার ঘরানা উল্লেখযোগ্য। এই খেয়ালের ঘরানার মধ্যে গোয়ালিয়র ঘরানা সব থেকে প্রাচীন এবং মাদার অফ অল ঘরানা বলা হয়। অপরদিকে তারানা যে হিন্দুস্তানি মিউজিকটি, সেই তারানা হিন্দুস্তানি মিউজিকটি ওয়ার্ল্ড ফাস্টেস্ট তারানা সিঙ্গার রতন মোহন শর্মা, মেওয়াটি ঘরানার ব্যক্তি তিনি। এই হিন্দুস্তানি মিউজিকের প্রধান যে ঘরানাগুলি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গোয়ালিয়র ঘরানা, যেটির সঙ্গে যুক্ত ব্যক্তি হলেন নানথান খান। আগ্রা ঘরানা, যেটি হাজি সুজন খান। রঙ্গিলা ঘরানা, যার সঙ্গে যুক্ত বা যে ঘরানার সৃষ্টিকর্তা ফাইয়াজ খান। জয়পুর আত্রাউলি ঘরানা, যার সৃষ্টিকর্তা আল্লাদিয়া খান। এবং কিরানা ঘরানা, যেটি অবধে রয়েছে বা অযোধ্যায় ঘরানা, সেটি আব্দুল ওয়াহিদ খান এর পিতা হিসাবে পরিচিত। এবার আলোচনা করব রেলওয়ে জোন নিয়ে। ভারতবর্ষের রেলওয়ে জোন এটি বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে। যেমন নর্থ রেলওয়ে জোন যে সদর দপ্তর সেটি দিল্লিতে অবস্থিত। সাউথ রেলওয়ে জোনের সদর দপ্তর চেন্নাই অবস্থিত। ওয়েস্ট রেলওয়ে জোনের সদর দপ্তর মুম্বাই অবস্থিত। ইস্ট রেলওয়ে জোনের সদর দপ্তর কলকাতায় অবস্থিত। এবং নর্থ ইস্ট রেলওয়ের সদর দপ্তর গোরখপুরে অবস্থিত। এবং ইস্ট সাউথ ইস্ট রেলওয়ের সদর দপ্তর কলকাতা। এবং সাউথ ওয়েস্ট রেলওয়ে জোনের সদর দপ্তর হুগলি। আর নর্থ ওয়েস্ট রেলওয়ের সদর দপ্তর জয়পুর। এবার আলোচনা করব কিছু ড্যান্স ফর্ম নিয়ে। জম্মু কাশ্মীরে যে নৃত্য তাকে বলা হয় রাউফ। হিমাচল প্রদেশে যে নৃত্য সেটিকে বলা হয় নটি। পাঞ্জাবের যে নৃত্য সেটিকে বলা হয় ভাংড়া। হরিয়ানার যে নৃত্য সেটিকে বলা হয় ধামাল। উত্তরাখণ্ডের নৃত্যকে ছলিয়া বলা হয়। উত্তরপ্রদেশের রাসলীলা। রাজস্থানের ঘুমর। গুজরাটের গরবা। মধ্যপ্রদেশের মটকি। বিহারের জাত যতীন। ঝাড়খণ্ডের গুমার। আর ছত্তিশগড়ের রাউত। অন্ধ্রপ্রদেশের বর্ধছাম। কেরলের কথাকলি। তামিলনাড়ুর ভারতনাট্যম। কর্ণাটকের কুনিথা। মহারাষ্ট্রের লাবণী। পশ্চিমবঙ্গের ছৌ। আসামের বিহু। অরুণাচল প্রদেশের বর্ধছাম। মিজোরামের ছেড়াম এবং ত্রিপুরার হোজাগিরি। এই নৃত্যগুলি এছাড়া গোয়াতে রয়েছে একটি ফুগডি নামে নৃত্য। এই নৃত্যগুলি ভারতবর্ষের ম্যাপে যে রাজ্য রয়েছে যে স্থানে তার মধ্যেই এই নৃত্যগুলি দেওয়া হয়েছে যাতে মনে রাখা সহজ হয়। এবার ভারতবর্ষে কিছু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট প্রধানত 4 প্রকারের রয়েছে: কালচারাল হেরিটেজ, ন্যাচারাল হেরিটেজ, মাউন্টেন রেলওয়ে অ্যান্ড মিক্সড হেরিটেজ। মিক্সড হেরিটেজ সাধারণত বিভিন্ন দেশের সঙ্গে একত্রে প্রদান করা হয়ে থাকে। তার মধ্যে কালচারাল হেরিটেজ হিল ফোর্ট রাজস্থান রয়েছে, রেড ফোর্ট রয়েছে,
এদিকে তাজমহল রয়েছে, যন্তর মন্তর রয়েছে, ফতেপুর সিক্রি রয়েছে এবং খাজুরাহ যে মনুমেন্ট সেটি রয়েছে, বুদ্ধিস্ট মনুমেন্ট, সাচি মনুমেন্ট, এলোরা কেভ, অজন্তা কেভ, আহমেদাবাদ, এলিফ্যান্টা কেভ, ওয়েস্টার্ন ঘাট বা সহ্যাদ্রি, গোয়ার চার্চ এবং কনভেন্ট সেটিকেও কালচারাল হেরিটেজের মধ্যে স্থান দেওয়া হয়েছে। গ্রেট চোলা টেম্পল, গঙ্গাইকোন্ডর টেম্পল প্রভৃতি এই সিম্বলগুলি কালচারাল হেরিটেজ হিসেবে সাইট হিসেবে দেখানো হয়েছে। আর যে স্কয়ার যে সিম্বল তার মধ্যে ন্যাচারাল হেরিটেজ সাইট বলা হয়েছে, যার মধ্যে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক একটি উল্লেখযোগ্য, অপরদিকে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক একটি ন্যাচারাল হেরিটেজ, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, মানস ন্যাশনাল পার্ক, সুন্দরবন ন্যাশনাল পার্ক এগুলি ন্যাচারাল হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়েছে। এছাড়া মাউন্টেন রেলওয়ে হেরিটেজ হিসেবে ঘোষিত হয়েছে, যেমন কালকা সিমলা রেলওয়ে একটি হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়েছে, দার্জিলিং রেলওয়ে হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়েছে। এবার বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতবর্ষে মোট রয়েছে 18টি, সেটি কোন অঞ্চলে রয়েছে সেগুলি ম্যাপে দেখানো হয়েছে। নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ, পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ যেটি মধ্যপ্রদেশে, নন্দা দেবী উত্তরাখণ্ডে, কাঞ্চনজঙ্ঘা যেটি সিকিমে রয়েছে, নকরেক রয়েছে একটি, দেহং এবং দিবং একটি বায়োস্ফিয়ার রিজার্ভ, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ এবং আচানকামার অমরকন্টক বায়োস্ফিয়ার রিজার্ভ, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, এদিকে গালফ অফ মান্নার বায়োস্ফিয়ার রিজার্ভ, অগস্ত্যমালাই যে হিল সেই হিলটি একটি বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষিত হয়েছে। এই বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে আবার কিছু রিজার্ভকে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ প্রজেক্টের দ্বারা স্বীকৃতি দেওয়া হয়েছে, সেগুলি এখানে পয়েন্ট আউট করা হয়েছে। গ্রেট নিকোবরের যে বায়োস্ফিয়ার রিজার্ভ সেটিকে ম্যাপ প্রজেক্টের দ্বারা স্বীকৃত, শিমলিপাল ম্যাপ দ্বারা স্বীকৃত, সুন্দরবন ম্যাপ দ্বারা স্বীকৃত, নকরেক ম্যাপ দ্বারা স্বীকৃত, কাঞ্চনজঙ্ঘা ম্যাপ দ্বারা স্বীকৃত, নন্দাদেবী ম্যাপ দ্বারা স্বীকৃত এবং নীলগিরি সেটি হচ্ছে ভারতবর্ষের প্রথম ম্যাপ বা ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ প্রজেক্টের আওতাধীন হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত ঘটেছে। 10টি ভারতবর্ষের বৃহৎ ন্যাশনাল যে হাইওয়েগুলি রয়েছে সেইগুলি এখানে আলোচনা করা হচ্ছে বা আলোচনা করা হয়েছে। বর্তমানে ভারতবর্ষে 200-র উপরে ন্যাশনাল হাইওয়ে রয়েছে, তার মধ্যে সবথেকে দীর্ঘতম যে হাইওয়েগুলো সেই হাইওয়েগুলো এখানে আলোচনা করা হয়েছে। NH-44 যেটি প্রাচীন বা আগের যেটি নাম ছিল NH-7 যেটি শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত, NH-27 যেটি পোরবন্দর থেকে শিলচর পর্যন্ত বিস্তৃত, NH-48 যেটি দিল্লি থেকে চেন্নাই বিস্তৃত, NH-52 যেটি সাংরুর পাঞ্জাব হয়ে আঙ্কোলা পর্যন্ত বিস্তৃত, NH-30 যেটি সিতারগঞ্জ উত্তরাখণ্ড থেকে ইব্রাহিমপত্তনম অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত, NH-6 যেটি জোড়াবাট মেঘালয় থেকে শুরু করে শিলিং পর্যন্ত বিস্তৃত, NH-16 পশ্চিমবঙ্গের পূর্ব উপকূল থেকে শুরু করে চেন্নাই পর্যন্ত বিস্তৃত, NH-66 যেটা পানভেল থেকে শুরু করে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত, NH-19 যেটি দিল্লি থেকে কলকাতা, NH-34 যেটি গঙ্গোত্রী ধাম উত্তরাখণ্ড থেকে লখনডন ইন মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত। ভারতবর্ষে যে রামসার সাইটগুলি রয়েছে, রামসার সাইট বলতে যে সমস্ত ওয়েটল্যান্ডগুলো ইরানের তেহরানে এই রামসার শহরে কনভেনশন হয়েছিল যে ওয়েটল্যান্ডগুলোকে রক্ষা করার জন্য, সেই নামের ভিত্তিতেই আন্তর্জাতিক ক্ষেত্রে ওয়েটল্যান্ড যেগুলো প্রিজার্ভ করার প্রয়োজন রয়েছে সেগুলোকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়। তাদের মধ্যে ভারতবর্ষে যে সমস্ত স্থানগুলো রয়েছে যেমন উলার রয়েছে, সোমররি রয়েছে, ছুরিনসার মানসার লেক রয়েছে, হকেরশা লেক রয়েছে এবং পং ড্যাম, রেণুকা, রোপার, হ্যারিকে, সম্ভর, কেওলাদেয়, আপার গঙ্গা রিভার, দীপর বিল, লোকটাক হ্রদ, রুদ্রসাগর, ইস্ট কলকাতা যে ওয়েটল্যান্ড, ভিতরকণিকা, চিল্কা, ভোজ, নল সরোবর, কোলেরু হ্রদ, পয়েন্ট কালিমার, ভেমনাথ কয়াল, অষ্টমুদি এবং শাস্তমকোট্টা
এগুলি ভারতবর্ষের রামসার সাইট হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত হয়েছে। লিস্ট অফ ফেমাস পার্সোনালিটি অ্যান্ড দেয়ার নিকনেমস। আচার্য বলা হতো বিনোবা ভাবেকে, আদিকবি বলা হতো বাল্মীকিকে, দেশরত্ন বলা হতো রাজেন্দ্র প্রসাদকে, আকবর অফ কাশ্মীর বলা হতো জয়নাল আবেদিনকে, অন্ধ্র কেশরী বলা হতো টি প্রকাশমকে, আন্না বলা হতো CN আন্নাদুরাইকে, বাবুজি বলা হতো জগজীবন রামকে, বাদশাহ খান বলা হতো আব্দুল গফর খানকে, বঙ্গবন্ধু বলা হতো শেখ মুজিবুর রহমানকে, বাপু বলা হতো মোহনদাস করমচাঁদ গান্ধীকে, বেঙ্গল কেশরী আশুতোষ মুখার্জি, গুরুজি MS গোহলকরকে বলা হতো, বেঙ্গল টাইগার বিপিন চন্দ্র পাল ও সৌরভ গাঙ্গুলি, বিহার কেশরী শ্রীকৃষ্ণ সিং, বিহার বিভূতি ডক্টর অনুরাগ নারায়ণ সিং, বিসমার্ক অফ ইন্ডিয়া বল্লভভাই প্যাটেল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বুদ্ধ সিদ্ধার্থ গৌতম, সি রাজা গোপালাচারী, চাচা জওহরলাল নেহেরু, দীনবন্ধু CF অ্যান্ড্রুজ, দেশবন্ধু CR দাস, দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত, ফ্লাইং শিখ মিলখা সিং, ফ্রন্টিয়ার গান্ধী আব্দুল গফর খান। কিছু জয়েন্ট মিলিটারি যে এক্সারসাইজগুলো ইন্ডিয়ান আর্মির সঙ্গে হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য সম্প্রীতি, যেটি ভারত এবং বাংলাদেশের যে আর্মি তাদের একটি এক্সারসাইজ, এবং মিত্র শক্তি যেটি ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার এক্সারসাইজ, মৈত্রী যেটি ইন্ডিয়া এবং থাইল্যান্ড, বজ্রপ্রহার ইন্ডিয়া US, যুদ্ধ অভ্যাস ইন্ডিয়া US, নোমাডিক এলিফ্যান্ট ইন্ডিয়া মঙ্গোলিয়া, গরুদা শক্তি ইন্ডিয়া ইন্দোনেশিয়া, শক্তি এক্সারসাইজ ইন্ডিয়া ফ্রান্স, ধর্ম গার্জিয়ান ইন্ডিয়া জাপান, সূর্যকিরণ ইন্ডিয়া নেপাল, এবং হ্যান্ড ইন হ্যান্ড এক্সারসাইজ ইন্ডিয়া এবং চায়না। ফার্স্ট ইন ইন্ডিয়া সায়েন্সের ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট কিছু তথ্যাবলী রয়েছে: ফার্স্ট হাইড্রোইলেকট্রিক প্ল্যান্ট সিদ্রাপং দার্জিলিং, ফার্স্ট মেন ইন স্পেস রাকেশ শর্মা, ফার্স্ট নিউক্লিয়ার রিয়াক্টর অপসারা, ফার্স্ট স্যাটেলাইট আর্যভট্ট, ফার্স্ট সাকসেসফুল ইন্ডিজিনিয়াস লঞ্চ ভেহিকলস SLV-3, ফার্স্ট জেনেটিক্যালি মডিফাইড ফুড প্রোডাক্ট BT এগ প্ল্যান্ট যেটি হাইব্রিড রয়েছে, যদিও সেটি ব্যান্ড হয়েছে, ফার্স্ট টু পাস দ্য এক্সামিনেশন অফ ইন্ডিয়ান মেডিকেল সার্ভিস সূর্য কুমার চক্রবর্তী, ফার্স্ট ইন্ডিয়ান টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ দি ডেপুটি ডিরেক্টর জেনারেল অফ প্রোগ্রাম অফ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডক্টর সৌম্য স্বামীনাথন, ফার্স্ট স্যাটেলাইট আর্থ স্টেশন ফর ডোমেস্টিক কমিউনিকেশন সেকেন্দ্রাবাদ, ফার্স্ট ইন্ডিয়ান টু গেট নোবেল প্রাইজ ইন ফিজিক্স CV রামন, ফার্স্ট প্রেসিডেন্ট ইন ইন্ডিয়া ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সর্বপল্লী রাধাকৃষ্ণন, ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া জওহরলাল নেহেরু, ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার সুকুমার সেন, ফার্স্ট ভাইসরয় লর্ড ক্যানিং, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া লর্ড উইলিয়াম বেন্টিং, ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া H.J. কানাইয়া, ফার্স্ট স্পিকার অফ লোকসভা GB ভাভালঙ্কার, ফার্স্ট হোম মিনিস্টার অফ ইন্ডিয়া সর্দার বল্লভভাই প্যাটেল, ফার্স্ট চেয়ারপারসন অফ লোকপাল অফ ইন্ডিয়া পিনাকি চন্দ্র ঘোষ। এখানে কিছু ভিজিটার্সদের কথা বলা হয়েছে ভারতবর্ষে প্রথম এসেছিলেন যারা: ফার্স্ট ব্রিটিশ টু ভিজিট ইন্ডিয়া থমাস রো, ফার্স্ট চাইনিজ পিলগ্রিম টু ভিজিট ইন্ডিয়া ফাই হিয়েন, ফার্স্ট ইন্ডিয়ান টু রিচ আন্টার্কটিকা লেফটেন্যান্ট রামচরণ, ফার্স্ট জাজ ইন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ডক্টর নগেন্দ্র সিং, ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বদরুদ্দিন তৈয়বজি, ফার্স্ট পোস্ট অফিস ওপেন্ড ইন ইন্ডিয়া কলকাতা, ফার্স্ট ওয়াক স্ট্যাচু অফ লিভিং ইন্ডিয়ান মহাত্মা গান্ধী অ্যাট মাদাম তুসো মিউজিয়াম 1939 এটি হয়েছিল, ফার্স্ট লোকসভা মেম্বার টু বি ইলেক্টেড উইথ এ রেকর্ড ম্যাক্সিমাম নাম্বার অফ ভোটস PV নরসিংহ রাও। এখানে কিছু এনভায়রনমেন্টাল কনভেনশন দেওয়া হয়েছে, যার মধ্যে রামসার কনভেনশন যেটি অনুষ্ঠিত হয়েছিল প্রথম 1971 সালে, স্টকহোম কনভেনশন 2001 সালে, সাইটস যেটি হয়েছিল 1973 সালে, কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি 1992 সালে, বন কনভেনশন 1979 সালে, ভিয়েনা কনভেনশন 1985 সালে, মন্ট্রিল প্রোটোকল 1987 সালে, কিয়োটো প্রোটোকল 1997 সালে, UNFCCC যেটি বলা হয় ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ 1992 সালে, রিও সামিট
যেটি হয়েছিল 1992 সালে, ইউএনসিসিডি যেটি 1994 সালে, বাসেল কনভেনশন যেটি হয়েছিল 1989 সালে, কার্টিগেনা প্রোটোকল অন বায়োসেফটি যেটি হয়েছিল 2000 সালে, ইউএনআরইডিডি যেটি 2008 সালে হয়েছিল, নাগোয়া প্রোটোকল যেটি হয়েছিল সেটি 2010 সালে, COP24 যেটি 2018 সালে, 2016 সালে, মিনামাটা কনভেনশন 2013 সালে, রটারডাম কনভেনশন 1998 সালে, COP25 বা COP25 2019 সালে অনুষ্ঠিত হয়েছে। এই যে কনভেনশনগুলো অনুষ্ঠিত হয়েছিল সেই কনভেনশনগুলোর যে প্রতিষ্ঠা ইয়ার বা যে বছরে অনুষ্ঠিত হয়েছিল প্রথম, সেগুলি খুবই ইম্পর্ট্যান্ট। এগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে, কারণ বিভিন্ন পরীক্ষাতে এগুলো ফ্রিকুয়েন্টলি এসে থাকে। কিছু কোম্পানির ট্যাগলাইন রয়েছে। বিগ ইন ইয়োর লাইফ আদিত্য বিড়লা গ্রুপের একটি ট্যাগলাইন, সবচেয়ে তেজ আজ তকের ট্যাগলাইন, মেকিং মোর পসিবল ABN AMRO ব্যাংকের ট্যাগলাইন, হাই পারফরমেন্স ডেলিভার্ড অ্যাকসেঞ্চারের ট্যাগলাইন, এক্সপ্লোর বিয়ন্ড লিমিট অ্যাশের ট্যাগলাইন, ইয়োর ওয়ার্ল্ড অ্যাওয়েটস এয়ার কানাডার ট্যাগলাইন, ফ্রান্স ইজ ইন দি এয়ার ফ্রান্সের ট্যাগলাইন, এক্সপ্রেস ইয়োর সেলফ এয়ারটেলের ট্যাগলাইন, বেটার আইডিয়া বেটার লাইফ অ্যামোয়ের ট্যাগলাইন, থিঙ্ক ডিফারেন্ট অ্যাপেলের ট্যাগলাইন, অ্যান্ড গো দি ডিস্টেন্স অ্যাপোলো টায়ারের ট্যাগলাইন। তার আরও কিছু রয়েছে, যার মধ্যে কানেক্টিং ইন্ডিয়া BSNL-এর ট্যাগলাইন, দি ম্যাগাজিন অফ দি কর্পোরেট ওয়ার্ল্ড বিজনেস ইন্ডিয়ার ট্যাগলাইন, নো মোর বিজনেস স্ট্যান্ডার্ডের ট্যাগলাইন, ফর ম্যানেজিং টুমোরো বিজনেস টুডের ট্যাগলাইন, প্লে দি গেম বিজনেস ওয়ার্ল্ডের ট্যাগলাইন, টুগেদার উই ক্যান কানাডা ব্যাংকের ট্যাগলাইন, ডিলাইটিং ইউ অলওয়েজ ক্যাননের ট্যাগলাইন, টার্ন দি এক্সপার্ট কেরিয়ারের ট্যাগলাইন, বিল্ড এ বেটার লাইফ অ্যারাউন্ড আস সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার ট্যাগলাইন, বর্ন টাফ এটি সিএটের ট্যাগলাইন, টার্ন অন স্টাইল শেভি SRVর ট্যাগলাইন, টুমোরো স্টার শেয়ার সিসকো সিস্টেমের ট্যাগলাইন। এখানে কিছু ফাদারদের নাম দেওয়া হয়েছে। ফাদার অফ সিনেমা বলা হয়ে থাকে দাদা সাহেব ফালকেকে, ফাদার অফ মডার্ন সিনেমা বলা হয় ডেভিড ওয়ার্ক গ্রিফিথকে, ফাদার অফ আয়ুর্বেদ বলা হয় ধন্বন্তরীকে, ফাদার অফ পিরিয়ডিক টেবিল বলা হয় দিমিত্রি মেন্ডেলিভকে, ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয় BR আম্বেদকরকে, ফাদার অফ ভ্যাকসিনেশন বলা হয় এডওয়ার্ড জেনারকে, ফাদার অফ বায়োডাইভার্সিটি বলা হয় এডওয়ার্ড উইলসনকে, ফাদার অফ হাইড্রোজেন বোম বলা হয় এডওয়ার্ড টেলারকে, ফাদার অফ জিওগ্রাফি বলা হয় এরাস্টোথেনিসকে, ফাদার অফ নিউক্লিয়ার ফিজিক্স বলা হয় আর্নেস্ট রাদারফোর্ডকে, ফাদার অফ জিওমেট্রি বলা হয় ইউক্লিডকে। এছাড়া রয়েছে ফাদার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জন ম্যাকার্থি, ফাদার অফ রোবোটিক্স জোসেফ F এঞ্জেলবার্জার, ফাদার অফ বায়োটেকনোলজি কার্ল এরকি, ফাদার অফ ব্লাড গ্রুপ কার্ল ল্যান্ডস্টেনার, ফাদার অফ ব্যাকটেরিওলজি লুই পাস্তুর, ফাদার অফ ইন্ডিয়ান ফাইকোলজি MOP আয়েঙ্গার, ফাদার অফ গ্রিন রেভলিউশন MS স্বামীনাথন, ভারতবর্ষে MS স্বামীনাথন এবং ওয়ার্ল্ডে নরমান বরলককে ফাদার অফ গ্রিন রেভলিউশন বলা হয়, ফাদার অফ মডার্ন ইকোনমিক্স পল স্যামুয়েলসন MG রানাডে, ফাদার অফ নেশন মহাত্মা গান্ধী, ফাদার অফ মডার্ন ইকোনমিক রিফর্মস ইন ইন্ডিয়া মনমোহন সিং। কিছু স্পোর্টস রিলেটেড কিছু ইন্টারন্যাশনাল স্পোর্টস কাপ এবং ট্রফির কথা বলা হয়েছে, সেগুলি কোন খেলার সঙ্গে যুক্ত এবং কবে চালু হয়েছে জানা দরকার। যেমন অ্যাশেজ সিরিজ, যেটি টেস্ট ক্রিকেটের একটি কাপ বা ট্রফি, সেটি 1882 সালে প্রথম চালু হয়। প্রুডেন্সিয়াল ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের উপর হতো, 1975 থেকে 83 সাল পর্যন্ত সেটি চলেছিল। রাইডার কাপ গল্ফ খেলার সঙ্গে যুক্ত, 1927 সালে হয়েছিল। উবের কাপ ব্যাডমিন্টন ওয়েমেন ব্যাডমিন্টন 1957 সালে হয়েছিল। থমাস কাপ মেন ব্যাডমিন্টন 1949 সালে। ডেভিস কাপ টেনিস 1900 সালে চালু হয়েছিল। লর্ড ডার্বি কাপ, যেটি রাগবি খেলার একটি রাগবির সঙ্গে যুক্ত, 1934 সালে হয়েছিল। এর সঙ্গে এগুলো ইন্টারন্যাশনাল স্তরের আলোচনার সঙ্গে সঙ্গে কিছু ন্যাশনাল স্পোর্টস ট্রফি জানতে হবে। যেমন বেটন কাপ হকির সঙ্গে যুক্ত, 1895 সালে এটা শুরু হয়েছিল প্রথম। এজরা কাপ পোলো খেলার সঙ্গে যুক্ত, যেটি 1860 সালে হয়েছিল। দেওধর ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত, 1973 সালে হয়েছিল। ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড, যেটি লাইফ টাইম অ্যাচিভমেন্ট স্পোর্টিং অনার্স ইন ইন্ডিয়া, যেটি 2002 সালে চালু হয়।
বিসি রয় ট্রফি ফুটবলের সঙ্গে যুক্ত 1962 সালে। দলীপ ট্রফি যেটি ফার্স্ট ক্লাস ক্রিকেটের সঙ্গে যুক্ত 1961 সালে চালু হয়। ডুরান কাপ যেটি ফুটবলের সঙ্গে যুক্ত 1888 সালে এটি প্রথম চালু হয়। এছাড়া রয়েছে মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ যেটি হকি খেলার সঙ্গে যুক্ত আর 1978 সালে হয়েছে। মুরুগাপ্পা গোল্ড কাপ যেটি হকির সঙ্গে যুক্ত 1901 সালে চালু হয়। নেহেরু ট্রফি বোট রেসিংয়ের সঙ্গে যুক্ত 1952 সালে চালু হয়। নিজাম গোল্ড কাপ হর্স রেসিংয়ের সঙ্গে যুক্ত যেটি 1880 সালে চালু হয়। রঙ্গস্বামী কাপ যেটি হকির সঙ্গে যুক্ত 1928 সালে হয়েছিল। রঞ্জি ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত 1934 সালে প্রথম শুরু হয়েছিল। রভার্স কাপ যেটি ফুটবলের সঙ্গে যুক্ত 1890 সালে চালু হয়, 2001 সালে সেটি বাতিল হয়। সন্তোষ ট্রফি ফুটবলের সঙ্গে যুক্ত 1941 সালে প্রথম শুরু হয়। শেষ মহল ট্রফি যেটি ক্রিকেটের সঙ্গে যুক্ত 1951 সালে প্রথম চালু হয়। সুব্রত মুখার্জি ট্রফি যেটি ফুটবলের সঙ্গে যুক্ত 1960 সালে চালু হয়। পিত্তল ট্রফি যেটি ফুটবলের সঙ্গে যুক্ত এবং বিজয় হাজারে ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত 2002 থেকে 3 সালের মধ্যে এটি চালু হয়। ইন্ডিয়ান গ্লোবাল কিছু ইন্ডেক্স জানা প্রয়োজন, যেমন গ্লোবাল কম্পিটিটিভ ইন্ডেক্স যেটি সাধারণত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এই ইন্ডেক্সটি বের করে। 2019 সালে ভারতবর্ষের র্যাঙ্ক ছিল 68তম এবং প্রথম ছিল সিঙ্গাপুর, কিন্তু 2021 সালে সেটি আপাতত বন্ধ রাখা হয়েছে। ট্রাভেল ট্যুরিজম কম্পিটিটিভনেস যেটি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বের করে, এটি এখনও বেরোয়নি। 34তম স্থানে ভারত রয়েছে এবং প্রথম স্পেন। গ্লোবাল লায়াবিলিটি ইন্ডেক্স যেটি দি ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট বের করে, যেটি দিল্লি 118 নম্বর র্যাঙ্ক করেছে, মুম্বাই 119 নম্বর। চাইল্ড ওয়েলবিং ইন্ডেক্স যেটি এনজিও একটি যেটি বের করে থাকে, ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়া। রয়েছে সেফটি সিটিস ইন্ডেক্স যেটি ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট বের করে, মুম্বাই র্যাঙ্ক 45 এবং নিউ দিল্লি 52। কম্পোজিট ওয়াটার ম্যানেজমেন্ট ইন্ডেক্স নীতি আয়োগ বের করে। স্টেট রুফটপ সোলার অ্যাট্রাকটিভনেস ইন্ডেক্স এটি মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি বের করে থাকে। কর্ণাটক 2019 সালে 1 নম্বর র্যাঙ্ক করেছিল। এছাড়া রয়েছে ওয়ার্ল্ড কম্পিটিটিভ র্যাঙ্কিং যেটি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ফর ডেভেলপমেন্ট বের করে, এটি ভারতবর্ষের 43তম র্যাঙ্ক করেছে এবং সিঙ্গাপুর প্রথম। কমিটমেন্ট টু রেডিউস ইনইকুয়ালিটি ইন্ডেক্স অক্সফাম বের করে, 129 নম্বর স্থানে ভারতবর্ষ রয়েছে এবং প্রথম ডেনমার্ক। এছাড়া রয়েছে গ্লোবাল ট্যালেন্ট কম্পিটিটিভ র্যাঙ্কিং ইন্ডেক্স যেটি অ্যাডিকো গ্রুপ, টাটা কমিউনিকেশনস এবং ইনশিয়েট বের করে থাকে, 72তম র্যাঙ্ক এবং সুইজারল্যান্ড প্রথম, ভারতবর্ষ 72 এবং সুইজারল্যান্ড প্রথম। এছাড়া গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স যেটা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন বের করে, 48তম র্যাঙ্ক ভারতবর্ষ রয়েছে এবং সুইজারল্যান্ড প্রথম। হেলথ ইন্ডেক্স ইন ইন্ডিয়া যেটি নীতি আয়োগ বের করে, কেরালা 2019 সালে 1 নম্বর র্যাঙ্ক করেছিল। এছাড়া গ্লোবাল পিস ইন্ডেক্স যেটি ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস বের করে থাকে, 139 নম্বর স্থানে ভারত রয়েছে এবং আইসল্যান্ড প্রথম। এবং ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স যেটি রিপোর্টার্স উইদাউট বর্ডার্স যে অর্গানাইজেশন সেটি বের করে, ভারতবর্ষ 142তম র্যাঙ্কে এবং নরওয়ে প্রথম স্থান অধিকার করেছে। ইজ অফ ডুইং বিজনেস যেটি ওয়ার্ল্ড ব্যাংক বের করে, ভারতবর্ষ 63তম স্থান অধিকার করেছে এবং নিউজিল্যান্ড প্রথম স্থান অধিকারী। কিছু উল্লেখযোগ্য বই এবং তার রাইটার্স, যেমন চেতন ভগত, তার যে উল্লেখযোগ্য কিছু বই রয়েছে, যেমন দি 3 মিস্টেক্স অফ মাই লাইফ, ওয়ান নাইট অ্যাট দি কল সেন্টার, 5 পয়েন্ট সামওয়ান, 2 স্টেটস, রেভলিউশন 2020, হোয়াট ইয়ং ইন্ডিয়া ওয়ান্টস, হাফ গার্লফ্রেন্ড। ই কে নায়ানার তার যে গ্রন্থ সেটি মাই স্ট্রাগলস। ইন্দিরা গান্ধীর যে গ্রন্থ মাই ট্রুথ অ্যান্ড ইটার্নাল ইন্ডিয়া। জওহরলাল নেহরুর যে গ্রন্থ গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড ডিসকভারি অফ ইন্ডিয়া। কালিদাসের গ্রন্থ মেঘদূত। কুমার সম্ভব, স্বপ্ন বাসব দত্ত, মালবিকা নিমিত্রম। কৌটিল্যের যে গ্রন্থ অর্থশাস্ত্র। খুশবন্ত সিংয়ের যে গ্রন্থ সেটি উই ইন্ডিয়া, ট্রেন টু পাকিস্তান, ওয়েমেন অ্যান্ড মেন ইন মাই লাইফ। এল.কে. আদবানির যে গ্রন্থ মাই নেশন মাই লাইফ। লালা লাজপত রায়ের গ্রন্থ আনহ্যাপি ইন্ডিয়া। অপরদিকে এন.আর. নারায়ণ মূর্তির গ্রন্থের নাম এ বেটার ইন্ডিয়া, এ বেটার ওয়ার্ল্ড। নন্দন নীলেকানির গ্রন্থ ইমাজিনিং ইন্ডিয়া। নরেন্দ্র মোদীর গ্রন্থ জ্যোতিপুঞ্জ।
আর.সি. দত্তের যে গ্রন্থ সেটি ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া। আর.কে. নারায়ণন যে গ্রন্থ লিখেছেন মাই ডেজ, দি গাইড, মালাগুডি ডেজ, ওয়েটিং ফর মহাত্মা, দি ডার্ক রুম, দি ব্যাচেলার্স অফ আর্ট, দি ইংলিশ টিচার্স, দি ফিনান্সিয়াল এক্সপার্ট, স্বামী অ্যান্ড ফ্রেন্ডস। রবীন্দ্রনাথ ঠাকুরের একাধিক গ্রন্থ রয়েছে, তার মধ্যে কিছু উল্লেখযোগ্য: লিপিকা, চন্দ্রলিখা, চিত্রা, গীতাঞ্জলি, গোড়া, ঘরে ঘরে বাইরে, ব্রোকেন টাইজ, মলিনী, স্যাক্রিফাইস, টু সিস্টার্স অ্যান্ড চতুরঙ্গ। আরবিআই গভর্নর রঘুরাম রাজনের কিছু গ্রন্থ রয়েছে: এড অ্যান্ড গ্রোথ, ফল্ট লাইন, ইন্ডিয়াস প্যাটার্ন অফ ডেভেলপমেন্ট, দি রিয়েল এফেক্ট অফ ব্যাঙ্কিং ক্রাইসিস অ্যান্ড কন্ট্রোলড ক্যাপিটাল অ্যাকাউন্ট লিবারেশনস। রাস্কিন বন্ডের গ্রন্থ দি ফ্লাইট অফ পিজিয়ান। এছাড়া এস.কে. ব্যানার্জি যে গ্রন্থ তার নাম ইন্ডিপেন্ডেন্স। সরোজিনী নাইডু লিখেছেন ব্রোকেন উইং অ্যান্ড গোল্ডেন থ্রেশল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য গ্রন্থ দেবদাস। শিব খেরার গ্রন্থ লিভিং উইথ অনার। সুনীল গাভাস্করের যে গ্রন্থ সেটির নাম ওয়ান ডে ওয়ান্ডার্স। স্বামী বিবেকানন্দের গ্রন্থ ইন্সপায়ার্ড টকস, স্লিপিং জায়েন্ট, লিভিং অ্যাট দি স্টেট, ওয়ে অফ সেন্ট, জ্ঞান যোগ, রাজযোগ, মাই মাস্টার, ওয়েমেন অফ ইন্ডিয়া, বেদান্ত ফিলোসফি। ডক্টর সেলিম আলীর গ্রন্থ দি বুকস অফ ইন্ডিয়ান বার্ডস। ডক্টর এস রাধাকৃষ্ণের গ্রন্থ ইন্ডিয়ান ফিলোসফি। ভি.এস. নাইপুলের গ্রন্থ হাফ এ লাইফ, ফেমাস বুক এ হাউস ফর মিস্টার বিশ্বাস। ভিভি গিরির গ্রন্থ মাই লাইফ অ্যান্ড টাইমস। বাল্মীকি রামায়ণ লিখেছিলেন, বেদব্যাস লিখেছিলেন ভগবদ্গীতা ও মহাভারত। বিক্রম শেঠের যে গ্রন্থ সেই টু লাইফস, দি গোল্ডেন গেট, এ সুইটেবল বয়, অ্যারিয়ন অ্যান্ড দি ডলফিন, অ্যান ইকুয়াল মিউজিক, ফ্রম হেভেন লেক অ্যান্ড ট্রাভেলস। বিষ্ণু সমার পঞ্চতন্ত্র। বিজয় তেন্ডুলকর লিখেছিলেন ঘাসিরাম কটওয়াল। কিছু গ্রুপ অফ কান্ট্রিজ এখানে আলোচনা বা জানা দরকার, তার মধ্যে উল্লেখযোগ্য এশিয়ান, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস এর পুরো অর্থ। প্রথমে এএসএ নাম ছিল, যার অর্থ অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়া, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1961 সালে, যার মধ্যে ছিল থাইল্যান্ড, ফিলিপাইন্স, ফেডারেশন অফ মালয়। ASEAN itself was created on 8th August 1967 when the foreign ministers of 5 countries Indonesia, Malaysia, Philippines, Singapore, Thailand সাইন করেছিল এশিয়ান ডিক্লারেশন পেপারসে, যার ভিত্তিতেই সৃষ্টি হয় এশিয়ান। 1984 সালে ব্রুনেই এশিয়ানের ষষ্ঠ মেম্বার হয়। 1995 সালে ভিয়েতনাম এতে যোগদান করে। এছাড়া লাওস, মায়ানমার, কম্বোডিয়া পরবর্তীকালে এতে যোগদান করে। 2006 সালে এশিয়ান ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলিতে অবজারভারের স্ট্যাটাস প্রাপ্ত হয় বা এশিয়ান পেয়ে থাকে। এখানে অন্যান্য গ্রুপগুলো রয়েছে, সেই অন্যান্য গ্রুপ নিয়ে আমি পরের ভিডিওতে অন্যান্য ট্র্যাডিশনাল জিকের সঙ্গে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স পরের ভিডিওতে আলোচনা করব।